সুপ্রভাত। অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ডিসেম্বর মাসের 7 তারিখ। আমি উপস্থিত রয়েছি টাকি রোড স্টেশন, মানে হাসনাবাদ লাইন। দমদম থেকে সকাল 7:55, মানে শিয়ালদা থেকে ছাড়ছে 7:40 ট্রেন ধরে 26টা স্টেশন পার হয়ে আর 66 কিলোমিটার দূরত্ব পার হয়ে আসলাম। 1 ঘন্টা 45 মিনিট সময় নিল এই টাকি রোডে আসতে। তা আমরা জানবো রামকৃষ্ণদেবের একটি আধ্যাত্মিক স্থান, এখানে বহুদিন থেকেই তৈরি হয়েছে, 1931 সালের প্রতিষ্ঠিত। এবং এই টাকি রোডের যে ইতিহাস, এই টাকি অঞ্চল তারও ইতিহাস আমরা জানবো। আপাতত ভিডিও শুরু করছি, আপনারা আপনার সঙ্গে থাকুন যারা জানেন না। আমার নাম অরূপ। কি করে যাব, কিভাবে যাব আপনাদের দেখাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে। দমদম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা থেকে 7:40 ছেড়ে আসা হাসনাবাদ লোকাল 7:55 দমদম 3 নম্বর প্ল্যাটফর্মে এলো। দেখছেন ট্রেন ঢুকছে। এই ট্রেন ধরে টাকির উদ্দেশ্যে রওনা হলাম। শিয়ালদা থেকে 20 টাকা ভাড়া নেবে। থাকুন আমার সাথে। 26টা স্টেশন অতিক্রম করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম টাকি স্টেশন। ধান জমি আর বিঘার পর বিঘা গাছগাছালিতে ভরা শাপলা পাটের ক্ষেত। এই দেখতে দেখতে পৌঁছালাম টাকি। টাকিতে নেমে আপনাদের সঙ্গে কথা হবে। টাকির যে দর্শনীয় স্থানগুলো আমরা দেখব। 400 বছরের মা কুলেশ্বরী দেবী, ত্রিশক্তি মন্দির, সর্বদেবতার মন্দির আর রামকৃষ্ণ আশ্রম। সঙ্গে আছে ইছামতি নদী, আর দুকুল ছাপিয়ে তার সৌন্দর্য বজায় রেখে চলেছে। আমার সঙ্গে থাকুন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাকি 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা বেরিয়েছে। এই রাস্তা ধরে সামনে এগোলেই পাওয়া যাবে টোটো স্ট্যান্ড। 10 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারেন কুলেশ্বরী মন্দির। কুলেশ্বরী মন্দির থেকে আরও কিছুটা সামনে এগোলেই পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম। এই মোড়টাতে নামাবে। এই মোড়টাতে নামালে ডান দিকে সোজা যাবেন না, এই যে নামিয়ে বাঁ দিকটায় রাস্তা আছে। বাঁ দিকে টার্ন নিয়ে 2-3 মিনিট এগোলেই এই রাস্তা বরাবর পেয়ে যাবেন কুলেশ্বরী মন্দির। যেমন তোরণের সামনে এসে গেলাম কুলেশ্বরী কালীবাড়ি টাকি। মন্দির ঢুকলেই পেয়ে যাবেন কুলেশ্বরী মন্দির। 400 বছরের প্রাচীন ইতিহাস আমরা শুনব। নমস্কার। কুলেশ্বরী মাতা একটি জাগ্রত মায়ের মন্দির। কেন এই নাম, তার ইতিহাস আমরা জানব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন। এই কুলেশ্বরী মন্দিরের ভেতর আমরা ঢুকছি। সামনে একটি প্রাচীন
বৃক্ষ, বাঁধানো বৃক্ষ। এই বৃক্ষকে একটু পর্যবেক্ষণ করুন। এটি খুবই প্রাচীন। শিকড়গুলি নেমে বৃক্ষটিকে জড়িয়ে ধরেছে, যেন কত আপন করে নিতে চাইছে। তোরণের ওপর কুলেশ্বরী মাতার প্রতিরূপ বসানো আছে। আমরা সামনে এগোই। সামনে এটি একটি শিব মন্দির পাচ্ছেন। এটি একটি শিব মন্দির। আর বাঁ পাশে রয়েছে নাট মন্দির এবং সঙ্গে কুলেশ্বরী মন্দির। এটি একটি বৃষ, যে কি সামনে আসুন, দেখতে পাবেন কুলেশ্বরী কালীবাড়ি। এই হচ্ছে সামনে নাট মন্দির, ওপরে লেখা টাকি কুলেশ্বরী কালীবাড়ি। আসুন আমরা মাতাকে দর্শন করি। সামনে বলি কাঠ রয়েছে। এখানে বলি প্রথা চালু আছে, তবে ছাগ প্রথা হয় না, ছাগ বলি প্রথা নেই। সঙ্গে থাকুন, মাকে আমরা দর্শন করব। খবরের আলোয় একটু চোখ বুলিয়ে নিন। কার্তিকী অমাবস্যা কালী পুজো এখানে হয়। গাজনের উৎসব হয়। ইছামতির তীরে 350 বছরের প্রাচীন গাজন মেলা আজও এখানে সমানভাবেই জনপ্রিয়। চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে এখানে কুমারী পূজা হয়। গাজন উৎসব ও ধনুচি নাচ চৈত্র মাসে যেটা হয় সমাপন। দীপান্বিতা কালী পুজো হয়, কলহারিণী কালী পূজা, এই সমস্ত অনুষ্ঠানগুলি এখানে হয়ে থাকে। আসুন মাকে আমরা দেখি, মায়ের অপরূপ সৌন্দর্য। মা এখানে গহনা পরিবেষ্টিত, মাথায় মুকুট, গলায় হার, সোনার হার, আর হাতে দেখুন সোনার চুড়ি, বালা রয়েছে পুরো শাঁখা পরা, হাতে খড়গ, মুন্ডুমালা আর এক হাতে। এক অপরূপ সৌন্দর্য মাতা কুলেশ্বরী। নদীর কূল থেকে ঘট উদ্ধারের পর এই মন্দির প্রতিষ্ঠা, তাই মায়ের নাম কুলেশ্বরী। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, মাতা কুলেশ্বরী দেবী এই ইছামতি নদীর তীরে এই কুলেশ্বরী দেবী মাতার মন্দির
বহু প্রাচীন মন্দির, 450-500 বছর অতিক্রান্ত হয়ে গেল। এর ইতিহাস যদি বলি, এর সূত্রপাত তখন টাকি, এই বাংলার টাকি অঞ্চলে প্রতাপাদিত্যের শাসনকাল ছিল। তারপরে কৃষ্ণদাস রায়চৌধুরী রাজা ছিলেন। এই ইছামতির তীরে একটি সুন্দর ঘট পাওয়া যায়, নকশা করা ঘট। সেই ঘরটি স্বপ্নে এই রায়চৌধুরী পরিবারের রানীমাকে স্বপ্নে মা বলেছিলেন যে আমাকে তুমি মন্দির স্থাপন করে নিত্য পূজার আয়োজন করো। সেই ঘট যখন জেলেরা ইছামতির তীরে উদ্ধার করেছিল, সেই ঘট থেকেই এই মন্দির স্থাপন। কথিত আছে এই ইছামতির তীরে কোনো সাধকের আবির্ভাব হয়েছিল, যে সাধক এখানে কালী সাধনা করতেন। তারপর থেকে তিনি যখন চলে যান, এখানে একটি ঘট রেখে গেছিলেন। সেই ঘটই পরবর্তীকালে উদ্ধার হয়েছিল এবং এই কুলেশ্বরী, কেন ইছামতির কোল থেকে এই মাতাকে উদ্ধার হয়েছিল বলে তাই কুলেশ্বরী। খুব জাগ্রত, ভক্তের মনস্কামনা পূরণ করেন ইনি। এই টাকি অঞ্চলে আসলে এই মন্দিরটি অবশ্যই দর্শন করে যাবেন, খুব ভালো জায়গা। এখানে দর্শনীয় স্থান আছে, দুর্গা দালান, কিছু জমিদার বাড়ি এই অঞ্চলে আছে, যেগুলো দর্শন করতে পারেন। একদিনের ভ্রমণ হিসেবে এটি খুব ভালো একটি স্থান। এর ইতিহাস অনেক রয়েছে, যেটা পরবর্তীকালে আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। মায়ের দর্শন করলেন, খুব ভালো লাগবে। ভালো লাগলো, আপনারাও ভালো লাগবে। আর আমার পাশে থেকে লাইক, শেয়ার আর কমেন্টটা করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলে চোখ রাখবেন, পরবর্তী ভিডিওগুলি যাতে আপনারা দর্শন করতে পারেন। তা নমস্কার। পরের দর্শনীয় স্থানে আমরা যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। কুলেশ্বরী মন্দির দেখে ওখান থেকে টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন ইছামতির এই নদীর গেস্ট হাউস। এখানে গেস্ট হাউস আছে, এখানে লোক থাকতে পারেন। তার জন্য অফিসে যোগাযোগ করতে হবে। আমি এখানকার যে কুলেশ্বরী মাকে উদ্ধার হয়েছিল যে ঘট, সেই নদী পর্যবেক্ষণ করতে চলেছি। এটি হলো ইছামতি নদী। এই ইছামতি নদীর অনেক ইতিহাস আছে, অনেক সাহিত্য রচনা আছে জানি আমরা। এখানে একটি সুন্দর পার্ক করা আছে, সামনে নৌকা বাঁধা, ওদিকে লঞ্চে ফেরিঘাট রয়েছে, আর প্রশস্ত ইছামতি নদীর জল ওপারের কুলকে যেন অনেক দূরে পাঠিয়ে দিয়েছে। এক অপরূপ সৌন্দর্য ইছামতির রূপ আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা দর্শন করব টাকি ঘোষবাবু বাড়ির পূজা দালান। এখানে দুর্গা পূজা হয়, শ্যামা পূজা হয়। এটিও অনেক প্রাচীন, 400-450 বছর হয়ে গেল, কিন্তু এই মন্দিরের এতটুকু রূপ বদলায়নি। এখানে যে অনুষ্ঠানগুলি হয় তার ছবি এখানে দেখা যাচ্ছে। এ বাড়ির অনেক ইতিহাস আছে, যে ইতিহাস আপনারা একটু পরে দেখতে পাবেন। দেখুন মা দুর্গার প্রতিরূপ। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে।
সুপ্রিয় দর্শক, টাকি ঘোষবাড়ির এই দুর্গা দালান অত্যন্ত প্রাচীন, এরও ইতিহাস 400 বছর আগের। নেতাজি সুভাষচন্দ্র বোসও এখানে এসেছিলেন। এই দুর্গাবাড়ির লেঠেল খেলা খুব বিখ্যাত ছিল। আপনাদের ইতিহাসটা এখানে দেখিয়েছি, লিখিত আকারে আছে, মুখে বেশি বললাম না। এখানকার যে ইতিহাস সেটা লিখিত আকারে যেটা দেখালাম সেটা পড়ে নেবেন, বুঝতে পারবেন এখানকার ইতিহাসটা কতটা প্রসিদ্ধ। একসময় এখানে অনেক বিপ্লবীদেরও আগমন ছিল। বহু প্রাচীন, এখন আর অবস্থা ভগ্ন। প্রাচীন সেই রীতিটাকে, শিল্প গঠনশৈলীটাকে এখনও এখানে বজায় রেখেছে। কোনো কিছু মেরামতি বা নতুন করে কোনো হয়নি কিছু। এখানে এখনও দুর্গাপূজা হয়, প্রতি বছর বিশেষ অনুষ্ঠান হয়। তা টাকির অঞ্চলের এটাও একটা খুব বিখ্যাত স্থান। আপনারা থাকুন আমার সঙ্গে, আরও বিখ্যাত বা দর্শনীয় স্থানগুলো আপনাদের দর্শন করাবো। নমস্কার। ঘোষবাবুর দালান পুজো থেকে বেরিয়ে সোজা হাঁটতে হাঁটতে দেখুন একটি শ্মশান ঘাট। এখানে কাঠের চুল্লিতেই পোড়ানো হয়, ইলেকট্রিক চুল্লি নেই। এখান দিয়ে সোজা রাস্তা বরাবর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ত্রিশক্তি মায়ের মন্দির দর্শন করতে। যত ভেতরে যাচ্ছি ফাঁকা রাস্তা, বাঁধানো, কিন্তু এই মায়ের মন্দিরেও একটা ইতিহাস আছে। কেননা এই ভেতরে যত যাব ততই জনশূন্য একটু হয়ে যাবে, ফাঁকা। এই হচ্ছে ত্রিশক্তি মায়ের মন্দির। আমরা প্রবেশ করছি। সামনে একটি সমাধি মন্দির, সাদা রঙের, বলিকাষ্ঠ রয়েছে। মূল মন্দিরকে আমরা দেখতে পাচ্ছি সোজা, আর পাশে একটি শিব মন্দির আছে। আমরা জানবো এখানকার ইতিহাস এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আমার সঙ্গে থাকুন, জানতে পারবেন। প্রথমে আমার চ্যানেল অরূপ জার্নি, চ্যানেলের থেকে আপনাকে নমস্কার। এবং এখানকার এই যে টাকি অঞ্চলের এই যে মায়ের যে ইতিহাস, এই সম্বন্ধে আপনি একটু এর ইতিহাসটা সংক্ষেপে একটু জানান। নমস্কার। হ্যাঁ, আর আপনারা টাকিতে এসেছেন। টাকিতে একটা কথা প্রচলিত আছে, কথাটা হলো সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি বিখ্যাত। আচ্ছা। ইছামতি নদীর পূর্ব পারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। ওখানকার জমিদারের অহংকার ছিল তার উর্বর মাটি। গোবরডাঙ্গার জমিদারের অহংকার তার হাতি। আর টাকিতে জমিদার ছিলেন না, ছিল জমিদার গোষ্ঠী। এখানে অনেকগুলো জমিদার বাড়ি। সিম্পলি একটা কোশ্চেন অ্যারাইজ করে যে এতগুলো জমিদার কি এক জায়গায় শাসন করতেন? না, ইনাদের শাসন ক্ষেত্র ছিল ভিন্ন, কিন্তু উনারা এক জায়গায় থাকতেন এবং কমন লাঠিয়াল পুষতেন ডাকাত আক্রমণ প্রতিহত করার জন্য। ওই জন্য টাকির লাঠি। আর এই টাকির জমিদাররা খুব কালচারাল ছিলেন।
এখানে গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট লাইব্রেরি সব ওনাদেরই পৃষ্ঠপোষণায়। ওনাদের বংশের ছেলে শঙ্কর রায়চৌধুরী তো সেনাবাহিনীর প্রধান ছিলেন। আর কথিত আছে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার এগেনস্টে তারা আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছেন, কিন্তু সতীদাহ প্রথার এগেনস্টে একজন পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সি। এই জমিদারদের কুলদেবী বা আরাধ্যা দেবী হলেন মা কুলেশ্বরী। কুলেশ্বরী বাড়ি, কালীবাড়ি এই ত্রিশক্তি মন্দির থেকে হাঁটা পথে 10 মিনিট দূরে রয়েছে। ওই কুলেশ্বরী কালীবাড়ি 400 বছরের পুরনো। ওখানে সাধন ভজন করতেন তন্ত্রসাধক সর্বানন্দ গিরি মহারাজ। উনি 10 বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন, কারণ ওখানে লোক সমাগম বেশি হতো এবং তার তন্ত্র সাধনায় বিঘ্ন ঘটত। সেই জন্য এখানে তন্ত্র সাধনা করবেন বলে এই ত্রিশক্তি মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এইবারে এই যে 10 বছর আগে এই মন্দির নির্মাণ হলো, তিনি 2 বছর তত্ত্বাবধান করতে পারলেন, 8 বছর আগে দেহ রাখলেন। এইটা হচ্ছে তার সমাধি মন্দির। আচ্ছা আচ্ছা। এখানে যিনি ফটো ফ্রেমে রয়েছেন ইনি হচ্ছেন সর্বানন্দ গিরি। আচ্ছা, এটা হচ্ছে তার সমাধি মন্দির। ওখানে বিগ্রহ যেভাবে বসানো আছে ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয়, কারণ ওই যে বললাম তিনি ছিলেন তন্ত্র সাধক। আচ্ছা, মাঝখানে যে মাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ওই যে কুলেশ্বরী মায়ের কথা বললাম, জমিদার রাধা দেবী, ওই কুলেশ্বরী মায়েরই প্রতিরূপ। কারণ দেখুন মহাদেবের মাথাটা উল্টো দিকে আছে। মহাদেবের মাথা সোজা থাকে সচরাচর, না হয় ডান হাতের নিচে থাকে, এখানে বাঁ হাতের নিচে। ইনি হচ্ছেন কুলেশ্বরী। আচ্ছা, আর বাঁ দিকে নীল রঙের যে মা উনি হচ্ছেন বিদ্যার আদি দেবী। আচ্ছা, নীল সরস্বতী। সরস্বতী কিন্তু বিদ্যার আদি দেবী নন, বিদ্যার আদি দেবী ছিলেন ভদ্রকালী বা নীল সরস্বতী। আমরা সরস্বতী পূজায় অঞ্জলির মন্ত্র বলি সরস্বতী নমো নিত্যম ভদ্রকাল্যই নমো নমঃ। সেই ভদ্রকালী, বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল, মাথায় রাখতে পারছে না, তখন এই নীল সরস্বতী বা ভদ্রকালী পুজো করা হয়। আর আপনার ডান দিকে হলুদ রঙের যে মা উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। ওনার পারমিশন নিয়েই তন্ত্রশাস্ত্রে প্রবেশ করতে হয়। উনি হচ্ছেন মা বগলা, কেউ বগলামুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। এই পাশের 2 মা যেমন সোজা তাকিয়ে আছেন, মা বগলার দিকটা বাঁকা, কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না বা সহ্য করতে পারবো না। মা বগলা বাঁ হাতে একটা অসুরের জীব ধরে আছেন। ওখান থেকে উনি বলতে চাইছেন যে মানুষ, তোমার যদি সবচেয়ে বড় শত্রু কেউ হয়ে থাকে, তোমার নিজের জীব হলো তোমার সবচেয়ে বড় শত্রু, এর উপর আর কোনো শত্রু হতে পারে না। জীব হচ্ছে আসরিক গুণসম্পন্ন। অসুর লোকের ক্ষতি করে, জীব লোকের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। ডাক্তার যেগুলো খেতে নিষেধ করেছেন, আমার জীব আমাকে বাধ্য করছে সেগুলো খেতে। আবার কি মুখ থেকে বেরিয়ে আসে এমন একটা কথা, কাউকে এমনভাবে আঘাত করলো, সারা জীবন কথা বললো না, মুখ দেখলো না। সেই জন্য মা বললেন কন্ট্রোল ইওর টাং, তোমার জীবকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবেন। আর মা যার উপর বসে আছেন, ওই যে মানুষটা 2 হাত তুলে শুয়ে আছেন, ওটাকে আমি আমাকে ধরতে পারি, আপনাকে ধরতে পারি। আমরা সবাই, আমাদের বিবেক, আমরা ওই মানুষটা যার উপরে মা বসে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওখানে গিয়ে কি বলছি, আমাদের পক্ষ নিয়ে উনি মার কাছে কি বলছেন, বলছেন মা তুমি তো সর্বশক্তিময়ী, তুমি তো প্রকৃতির সঙ্গে তো চ্যালেঞ্জ নিয়ে পারবো না, সো উই সারেন্ডার। তোমার কাছে 2 হাত তুলে আমি আত্মসমর্পণ করলাম, কিন্তু তোমাকে বসতে দেবো কোথায়? আমার তো রত্ন সিংহাসন নেই, সোনার সিংহাসন, রূপোর সিংহাসন তো নেই। আমি আমার বুক পেতে দিয়েছি, তুমি আমার হৃদয় সিংহাসনে বসো, তুমি আমার চালিকা শক্তি, তোমাকে ছাড়া তো আমি 1 পাও ফেলতে পারবো না। আর মা বগলার একটা মস্ত বড় গুণ, সরল বিশ্বাসে অন্তর থেকে তাকে যদি কিছু জানানো যায়, তিনি অবশ্যই তার সেই কথা শোনেন। এই 3 শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, নমস্কার।
সুপ্রভাত প্রিয় দর্শক, টাকি রামকৃষ্ণ মিশন। ভিডিওটা শুরু করার আগে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী আপনাদের শোনাই। প্রাসঙ্গিক এটা, যদিও কিছু মনে করবেন না, কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলছি না। তার বাণীর একটি অংশ আমি তুলে ধরছি। তিনি বলেছিলেন, তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কিছু হবে না, কোনো লাভ নেই। কেননা সবাইকেই বা সবারই গন্তব্য সেই একজনের কাছেই, সর্বশেষ গন্তব্য সবসময় একজনের কাছে। তার একটি মূল্যবান বাণী। তিনি এও বলেছেন, নিষ্ঠা পর ভক্তি। ভক্তি যখন পাকলে তখন ভাব তৈরি হয়, আর ভাব ঘনীভূত হলে মহাভাব, আর সর্বশেষে প্রেম। তার বাণী দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার নাম অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সী যারা আছেন তাদেরকেও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। নমস্কার।
সুপ্রিয় দর্শক, টাকি রামকৃষ্ণ মিশন আমি আপাতত এসেছি। এখানে 11টার মধ্যে আসতে পারলে ভালো হয়। মন্দিরটি খোলা পাবেন, 11:30টায় বন্ধ হয়ে যায়, আবার 3:30 খুলবে। শীতকাল 3:30, গরমকাল হলে 4টে। আর মন্দিরে প্রসাদের জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই, কেননা এখানকার ভক্ত ছাড়া বা দীক্ষিত ছাড়া এখানে কাউকে প্রসাদ পাওয়া যায় না। অতিথি নিবাসও তাই, ভক্তদেরই এখানে অতিথি নিবাসে থাকা যায়। 500 টাকা পার হেড, হয়তো একটা রুমে 2 জন থাকতে পারবেন। পার ডে 500 টাকা। এখানে অনেক সুবিধাও আছে, ছাত্রাবাস আছে আর ছাত্র স্কুল আছে। তা এখানে আসতে গেলে সকাল সকাল চলে আসাটাই ভালো, এসে দর্শন করে নেবেন। পাশাপাশি এই অঞ্চলের আরও কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো আপনারা দেখবেন, যেগুলো আমাদের এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি, দেখাবো, দেখতেও পাবেন। যে দর্শনীয় স্থান এই টাকি অঞ্চলে রয়েছে, টাকির ইতিহাস এবং এই রামকৃষ্ণ মিশন 1931 সালে প্রতিষ্ঠিত। খুবই সুন্দর একটি জায়গা, দাতব্য চিকিৎসালয় আছে, হোমিওপ্যাথি আর এমনি অন্যান্য সুবিধাও আছে। তবে এখানকার ভক্তরাই সাধারণত পায়, বা পার্শ্ববর্তী অঞ্চলে দাতব্য চিকিৎসালয় অবশ্যই সুযোগ পায়। তো টাকি অঞ্চলটি কিছু দর্শনীয় স্থান আপনাদের ঘোরালাম। ভালো লাগলে লাইক শেয়ারটা করবেন, আর আমার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার। প্রিয় দর্শক, হাসনাবাদ রেল স্টেশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। হাসনাবাদ লোকাল 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে। আমি 1:15 টাইম, এটা ধরে আপাতত বাড়ি ফিরব। আপনারা দেখলেন এখানে মা কুলেশ্বরী, ত্রিশক্তি মায়ের মন্দির, সর্বদেবতার মন্দির এবং টাকি রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন 11:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, যার ফলে আমি একটু দেরি হয়ে গেল। যাক, এখানে প্রসাদের ব্যবস্থা নেই, যদিও ভক্তদের একমাত্র দেওয়া হয়। আজকের ভিডিওটি শেষ করব, আবার একটি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব। আপাতত বিদায় জানাচ্ছি। নমস্কার।